আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি জনাব তৈমুর ফারুক তুষার। তুষার দৈনিক কালের কণ্ঠে এক যুগেরও বেশি সময় কাজ করেছে। পেশায় সে একজন সাংবাদিক। দৈনিক খবরের কাগজেও সে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করেছে। বর্তমানে সে একটি অনলাইন নিউজ পোর্টাল বেঙ্গল নিউজ 24 এর সম্পাদক এবং রাজনৈতিক প্রতিবেদক হিসেবে সে প্রধানমন্ত্রী, 14 দল, আওয়ামী লীগ, বাম দলগুলোর সংবাদ সংগ্রহের কাজও করত। গত সেপ্টেম্বর পর্যন্ত তিনি কালের কণ্ঠের রাজনীতি বিভাগের সমন্বয়কারী ছিলেন। তুষার, স্বাগত জানাই। জি, ধন্যবাদ আপা। ভালো আছো? জি আমি জি। তোমাকে তুমি এখন করে বলছি, তুমি আমার না না, অনেক ছোট। অবশ্যই অবশ্যই আপা, জি জি জি। এই, তুষার, আমাদের আজকের বিষয় হচ্ছে ইউনূসের মৌলবাদী শাসনামলে সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের হাল হকিকত। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। আওয়ামী লীগের শাসন আমলে সবচাইতে বড় একটা অভিযোগ ছিল যে বাক স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। কিন্তু যদিও আমরা দেখেছি যে আসলে খবরের নিউজগুলোতে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইভেন দো রাস্তায় মাইক্রোফোন হাতে মাইকে বলে বলেই প্রকাশ করেই মত প্রকাশের স্বাধীনতাহীনতা কথাটা উচ্চারিত হয়েছে বছরের পর বছর। তো সেই প্রেক্ষাপটে যে একটা অ্যালিগেশন ছিল, আজকে তুমি কেমন বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়টা নিয়ে তুমি কি বলবা, এখন কেমন দেখছো? আসলে দেখুন আপা, যে অ্যাবসুলেট যে প্রেস ফ্রিডম বলে আসলে কিছু নাই, বা বাক স্বাধীনতা বলেও কিছু নাই। এটা আসলে প্রত্যেকটা দেশেই একটা যুক্তিসঙ্গত সীমা পর্যন্ত অ্যালাউ করা হয়। প্রত্যেকটা দেশেই, পৃথিবীর সভ্য দেশ বলেন, যেখানে একনায়কতন্ত্র আছে, মানে প্রত্যেকটা দেশে এটার মাত্রাগত পার্থক্য হয়। তো আওয়ামী লীগের আমলেও এই যে বাক স্বাধীনতার একটা কথা বারবার উঠতো, সেইখানেও আহ, এগুলোর কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের দিক থেকে যে বাড়াবাড়ি হয়নি সেটা না, সেটা ঘটেছে। কিন্তু সেটাও তারপরেও মানুষ কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে। তো সেই তুলনায় যদি সেখান থেকে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখন দেশ যারা পরিচালনার দায়িত্বে আছেন, যারা দেশকে পরিচালনা করছেন, তো এই সময় অলরেডি কিন্তু প্রায় 4 মাস সময় হতে চলেছে। তো এই সময়ের মধ্যে যে বাংলাদেশের বাক স্বাধীনতার পরিস্থিতি কিন্তু আগের চেয়ে অনেকটাই নিচে নেমে গেছে। এটা কিন্তু আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেও এইটার একটা রিফ্লেকশন দেখতে পাবেন। আপনি ব্যক্তিগত পরিসরে যখন আলাপ আলোচনা করবেন তখনও কিন্তু এটার প্রতিফলন দেখতে পাবেন। মানুষ কিন্তু এক ধরনের ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে। সবার মধ্যে কিসের ভয়? ভয়টা হলো, আগে আপনি আপনার কোনো কথা আওয়ামী লীগ সরকারের অপছন্দ হলে, আওয়ামী লীগের কোনো নেতার অপছন্দ হলে, সেইখানে হয়তো কোনো আইন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার হুম, আশঙ্কায় থাকতো মানুষ। সেইটা কিন্তু হুম, সবার ক্ষেত্রে না, কিছু নির্দিষ্ট মানুষ হয়তো সেই আতঙ্কের মধ্যে থাকতো। কিন্তু এখন যে আতঙ্কটা বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হুম, মবের আতঙ্ক। আপনাকে লক্ষ্য করে একটা ভিড় জমায়েত করে আপনার উপরে হামলা হবে, আপনাকে হত্যা করা হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হবে, আপনার ঘরবাড়ি ভাঙচুর করা হবে, কিন্তু আপনি এর কোনো বিচার পাবেন না। হুম। ইভেন আপনি এইটার জন্য কোথাও আইনি যে প্রতি প্রতিকার, একটা রাষ্ট্রের মূল আহ, যে বেসিক বিষয়গুলো আছে এর মধ্যে কিন্তু আপনার আইনি প্রতিকার পাওয়ার যে অধিকার, এটি খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। মৌলিক আপনি অধিকার। কিন্তু এই যে আইনের যে প্রতিকার পাওয়ার অধিকার, এইটা কিন্তু হুম, হুম, বাংলাদেশে এই মুহূর্তে আর নাই। আপনি হুম, কোনো একটা গোষ্ঠী আপনাকে টার্গেট করলো, আপনাকে হামলা করলো, আপনি আহ, মারাত্মক আহত হলেন বা ইভেন আপনি মারা গেলেন, আপনার ফ্যামিলি কোনো মামলা করতে পারবে না। উল্টো ঘটনাও ঘটেছে বাংলাদেশে। আপনি দেখতে পাবেন খুব সম্প্রতি আহ, খ্যাতিমান মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর, ওনাকে হুম, গ্রেপ্তার করে ওনার নামে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল ওনার বাড়িতে এই যে বিএনপি জামাতের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, এই খবর উনি পেয়েছেন, এবং এই খবর পাওয়ার পরে
উনি থানায় গিয়েছেন যে তার বাড়িতে যে হামলা হয়েছে উনি আইনি প্রতিকার চান, উনি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে চান। কিন্তু ঘটনা কি দেখলাম আমরা? ঘটনা উল্টো পুলিশ তার বাড়িতে হামলা, তার বাড়িতে ভাঙচুর, সেই ধরনের আরেকটা মামলা সাজিয়ে তাকে জেলে পাঠালো। তো এই যে মানে ধরেন সাজানো মামলায় ভিকটিমকেই জেলে দিয়ে দিল। জেলে দিল, এই যে ধরেন বাক স্বাধীনতার কথা আসে, আপনি নিশ্চয় খেয়াল করেছেন লালমনিরহাটের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি, সে হ্যাঁ, হ্যাঁ। মুক্তিযুদ্ধের পক্ষে তার দৃঢ় অবস্থানের কথা বলেছিল। তার অপরাধ এইটুকুই ছিল, তার অপরাধ ব্যাস, এই অপরাধে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। ইভেন বরিশালের দিকেও একজন জেলা পরিষদ বা উপজেলা পরিষদ, জেলা আমি এই পরিষদ। মুহূর্তে মনে করতে পারছি না, একজন হুম। কর্মচারী, সে কর্মচারী। ফেসবুকে তার মত প্রকাশ জয়বান। করে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। তো এই যে বাক স্বাধীনতার মাত্রা, এই লেভেলে নিপীড়ন এবং এই লেভেলে মানুষের কণ্ঠকে রোধ করার চেষ্টা, এইটা কিন্তু বাংলাদেশে আহ, আমাদের জীবদ্দশায় তো আমরা কখনো দেখিই নাই। হুম, হুম। এমনকি মানে আমরা বাংলাদেশের নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমরা গণমাধ্যম, যেহেতু আমরা সাংবাদিকতার ছাত্র ছিলাম, বিভিন্ন সামাজিক বিষয়ে ইতিহাস নিয়ে আমাদেরকে পড়তে হয়েছে, আমরা কোথাও পাইনি এই মাত্রায়, এই মাত্রায় নিপীড়ন, বাক স্বাধীনতাকে, মানুষের কণ্ঠকে পূরণ রোধ করা করার হচ্ছে। জন্য এই ধরনের, এবং এইখানে কেউ নিরাপদ নাই। এবং আপনি দেখবেন সরকারের দিক থেকে এইখানে সবচাইতে আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো যে সরকার এইখানে একটা মানে সরকার মনে হচ্ছে যে জনগণের সঙ্গে একটা গেম খেলছে। গেমটা কিভাবে? তারা যখন গণমাধ্যমে আসে, তারা যখন বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখে, তখন তারা বলে যে আপনারা, সরকারের যে প্রধান উপদেষ্টা সে বলে যে আপনি প্রাণ খুলে আমাদের সমালোচনা কথা করুন। বলেন। এবং এইটা বলার পরপরই যখন উর্মি তার মত প্রকাশ করলো, তার চাকরি চলে গেল। তো এই যে ধরেন মানুষের সঙ্গে একটা মনে হচ্ছে যে তারা একটা খেলা হিসাবে নিয়েছে, এবং এই যে এই ধরনের নিপীড়নের মাত্রা এর আগে বাংলাদেশ কখনো প্রত্যক্ষ করেনি বলেই আমার কাছে মনে হয়। ধন্যবাদ তুষার, অনেক ভিতরের কথাও বললা। ভালো, মানে ভালো লাগছে। আশা করি দর্শকরা চিন্তা করতে পারবেন আসলে কি হচ্ছে। তো এই এই প্রসঙ্গে 5ই আগস্টে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছেড়ে চলে গেল, তখন সকল টেলিভিশন চ্যানেলগুলো, পত্রিকাগুলো দল বেঁধে একেবারে আওয়ামী বিরোধী হয়ে গেল। মানে বিরোধী হয়েছে, তারপরে একদম মৌলবাদী ভাবধারায় চলে গেছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। আওয়ামী লীগের সময় জনকণ্ঠকে কিন্তু অনেকে বলতো আর কি যে এটা তো আওয়ামী লীগের মুখপাত্র। তারপরে একাত্তর টেলিভিশন, এই যে বিজয়ের মাস শুরু হলো, একাত্তর টেলিভিশন ইতিহাসের সুন্দর সমস্ত কিছু দেখাতো, পাতা ধরে ধরে দেখাতো। এখন একদম 190 ডিগ্রি চেঞ্জ হয়ে তা এই যে আওয়ামী বিরোধী হয়ে গিয়ে একদম মৌলবাদী পন্থী হয়ে গেল। সং মানে কেন সংবাদপত্রের এইরকম আপোসকামিতা? সবসময় একটা সরকার বদল হলে একটু চেঞ্জ আসে, কিন্তু আপোসকামিতাটা এরকম যে একদম একদম অপোজিট। এটা আসলে আপা আপনি যে বিষয়টা ধরেছেন, পরিবর্তনটা আপনি ঠিকই ধরেছেন যে এই ধরনের পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি একটা জিনিস হলো যে এইটা আহ, গণমাধ্যমের যে চরিত্র বা গণমাধ্যমের যে পক্ষ বিপক্ষ, এইটা কিন্তু মূলত নির্ধারণ করার ক্ষেত্রে দুটো বিষয় কাজ করে। একটি হচ্ছে যে গণমাধ্যমের মালিকানা, আরেকটি হচ্ছে যে এই গণমাধ্যম পরিচালনার সঙ্গে যেই স্টাফরা যুক্ত থাকেন, তাদের ভূমিকা। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে মালিকানা এবং একটা হচ্ছে স্টাফদের বায়াসনেস কতটুকু সেইটা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমত হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো এই মুহূর্তে বেশিরভাগ, মানে বেশিরভাগ বলতে মূলধারার বড় যে গণমাধ্যমগুলো আছে এগুলোর সব মালিকই আহ, কি বলবো, ব্যবসায়ীদের ক্ষেত্রে আসলে লুটেরা ব্যবসায়ী শব্দটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু মানে অনেকটাই হলো যে ব্যবসায়ী, এবং হচ্ছে যে এই ব্যবসায়ীদের আসলে ব্যবসায়িক সততা নিয়ে আপনি হাজারো প্রশ্ন তুলতে পারবেন, এই ধরনের ব্যবসায়ীদের হাতেই বাংলাদেশের গণমাধ্যমের মালিকানা। তো ফলে তারা কিন্তু বরাবরই সরকার পক্ষ। তো এইটা হচ্ছে তাদের একটা কনস্ট্যান্ট অবস্থান। তো এই অবস্থানের কারণে যে ক্ষমতায় আসবে তার লেজুরবৃত্তি করা, তার দাসত্ব করা, এবং এটির মধ্য দিয়ে কিন্তু সে সরকারের উপকার করে বিষয়টা এমন না, এটির মধ্য দিয়ে কিন্তু পক্ষান্তরে সে সরকারের ক্ষতিই করে। আপনি যদি সরকারের সঠিক সমালোচনা সরকারের সামনে হাজির না করেন, গণমাধ্যমের যে রোল সোসাইটিতে প্লে করার কথা সেই ভূমিকায় যদি আপনি না থাকেন, তাহলে তো সরকারের অনেক সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, সরকার সেটাকেই সঠিক মনে করবে এবং সরকার আরো বেশি ভুল সিদ্ধান্ত নিতে উৎসাহিত হয়। তো কিন্তু এতে
ব্যবসায়ীদের কিছু খুব বড় যায় আসে না। তারা, তাদের কাজ হলো তোষামোদি করে তার ব্যবসায়িক স্বার্থ উদ্ধার করা, এবং এই কাজে গণমাধ্যমকে একদম মানে শতভাগ একটা লেজুর ভিত্তিতে ব্যবহার করা, এইটা বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে একটা বড় সমস্যা। এবার আসি আমি দ্বিতীয় একটা বিষয়, সেটা হচ্ছে যে সব মালিকই যে আহ, আওয়ামী বিরোধী হয়ে গেছে মন থেকে, বিষয়টা এমনও না। হয়তো তারা কৌশলগত কারণে সরকারের পক্ষ নিয়েছে, কিন্তু অনেকেই চায় যে তারপরে তুলনামূলক একটা ভারসাম্য রেখে নিউজগুলো করা, নিউজ উপস্থাপন করা। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, যে আপনি জানবেন যে গণমাধ্যমগুলো পরিচালনায় একটা বিশাল কর্মী বাহিনীর দরকার হয়। এখানে কিন্তু মালিকের পক্ষে বা গণমাধ্যমের পরিচালনার দায়িত্বে যিনি থাকেন, সম্পাদক বা সিইও, তাদের পক্ষে কিন্তু প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি নজরদারি করা সম্ভব হয় না, কারণ বড় একটি কর্মযজ্ঞ, মানে ইলেকট্রনিক মিডিয়াতে তো 24 ঘন্টার একটা কর্মযজ্ঞ, তো এই কারণে সম্ভব হয় না। এইখানে যেই কর্মীরা আছেন, গত অন্তত 1 দশক ধরে ক্রমাগতভাবে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, বিশেষ করে জামায়াতে ইসলাম, বিশেষ করে জঙ্গিবাদী শক্তিগুলো, হিজবুত তাহরিরের নেতাকর্মীরা, এরা কিন্তু মানে একদম পরিকল্পিতভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রবেশ করেছে, চাকরি নিয়েছে। এরা ধীরে 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 এখন গণমাধ্যমের নিয়ন্ত্রণ, মানে গণমাধ্যমকে পরিচালনা করে মৌলবাদীরা। এই যে নিয়ন্ত্রণ নিতে পারা, এইটা কিন্তু মানে আওয়ামী লীগের ব্যর্থতার কারণেই কিন্তু এই 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 পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। কারণ আপনি দেখবেন যে বিভিন্ন দেশে বড় গণমাধ্যম, একদম ব্যবসায়িকভাবে যারা খুবই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে, সেই ধরনের গণমাধ্যমেরও রাজনৈতিকভাবে ঘোষিত একটা পক্ষ থাকে। তারা কিন্তু ঘোষিত পক্ষ নিয়েই তারপরেও কিন্তু তারা ব্যবসায়িকভাবে সাফল্য দেখিয়ে একটা গণমাধ্যম হিসেবে কাজ করে। বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু একটি গণমাধ্যম যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বলবে, শক্ত অবস্থান নিয়ে কাজ করবে, ব্যবসায়িকভাবে সেই প্রতিষ্ঠানটা দাঁড়াবে, একটি গণমাধ্যম তৈরি হয়নি। তো এটা কিন্তু আওয়ামী লীগের একটা বড় উদাসীনতা। আপনি যখন কোনো একটা দিকে উদাসীন থাকবেন, গুরুত্ব দিবেন না, সেই জায়গায় কিন্তু ফাঁকা থাকবে না। এই জায়গাটা কিন্তু কেউ না কেউ এসে দখল করবে। সেই দখলটাই কিন্তু আজকে আমরা তার পরিণতিটা দেখতে পাচ্ছি। হয়তো এখানে একটা বলে, আওয়ামী লীগের সময় তো সবচেয়ে বেশি লাইসেন্স পেয়েছে না? হ্যাঁ, আওয়ামী লীগের সময়ে টেলিভিশন, গণমাধ্যমে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াগুলো, ইলেকট্রনিক এই যে মিডিয়াগুলো। আজকে আমরা বেসরকারি টিভি চ্যানেলগুলো দেখি, এর হাতে গোনা 5-6টি বা 7টি বাদে সবই আওয়ামী লীগের আওয়ামী দেয়া, লীগের আওয়ামী সময়। লীগের লাইসেন্স, আওয়ামী লীগের লাইসেন্স দেওয়া। কিন্তু জি। আপনি দেখেন এই যে এই গণমাধ্যমগুলো, আওয়ামী লীগ কি করেছে, ধরেন একটা লাইসেন্স দিয়েই সে তার দায়িত্ব শেষ। কিন্তু পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে, ঘোষিত নীতি নিয়ে, যুদ্ধাপরাধী রাজাকার আলবদরদের বিরুদ্ধে ঘোষিত নীতি নিয়ে যে কোনো একটা গণমাধ্যম কাজ করবে, সেই গণমাধ্যম যে একটা পেশাদার গণমাধ্যম তৈরি হবে, এই নীতিতে তারা যায় নাই। তো যে কারণে কিন্তু এই যে আজকের এই পরিণতি, এবং এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই, গত 1 দশক ধরে ক্রমাগতভাবেই বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকের এই অবস্থায় এসেছে। এবং সরকার, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখনও বাংলাদেশের গণমাধ্যমের এই যে কর্মী বাহিনী দেখছেন, এই কর্মী বাহিনীদের মানে এটা যদি আমি আসলে শতাংশ বলি, এটা 90% হয়তো, মানে এটা একটা আনুমানিক শতাংশ বললাম, যে এই সংখ্যায় হয়তো তাদেরই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে কারণে এই আর একটা, বিষয়টা হয়তো সেভাবে বোঝা যায়নি। কিন্তু আমরা যারা গণমাধ্যমের কর্মী ছিলাম, আমরা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়গুলো তখনও গণমাধ্যমের অভ্যন্তরে মোকাবেলা করেছি, দেখেছি, এবং সেটা এখন সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এবং হয়তো আওয়ামী লীগও এটা ভালোভাবে বুঝতে পারছে। কিন্তু এইটার জন্য পুরো জাতি, পুরো মুক্তিযুদ্ধের শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ প্রসঙ্গে তার মানে কি, মানে একটা তো আছে যে সংবাদ মাধ্যমের যে সংবাদ, যে মালিকরা টিকে থাকার ব্যাপার, আসলে বেসিক্যালি ধরে নেওয়া যায় যে গত 1 দশক, যেহেতু অনেক লম্বা সময় ধরে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিল, তো কোনো সংবাদ মাধ্যমের ওরকম কোনো ম্যান্ডেট বা কমিটমেন্ট যে আমরা
ঘোষিত কমিটমেন্ট যে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে লিখবো, এটার একটা আম, এটার এটা ছিল না আর কি, এটার একটা ল্যাকিংস ছিল। কিন্তু আমার প্রশ্ন, তুমি যখন বললা যে ভিতরে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, এরকম কি হয় নাই যে তোমরা এই জায়গায় যথাযথ কর্তৃপক্ষকে এই পুরা বিষয়টার সিচুয়েশনটা এই যে কত সুন্দর করে বুঝিয়ে বললা যে আমাদের আসলে এরকম কিছু একটা করা উচিত, আমরা এটা আমাদের মনে হয় আমরা ঠিক পথে যাচ্ছি না, তো এরকম কোনো ইনিশিয়েটিভ কি কখনো এইটা এটা আপা সংবাদ আমার মাধ্যমে? মনে হয় এইটা সরকার যারা পরিচালনায় ছিলেন, প্রধানমন্ত্রী সহ বা তার আশেপাশে যারা জি ছিলেন অনেকেই জানতেন। কিন্তু জি। সমস্যাটা হয়ে গেছিল যে গত দুই টার্ম ধরে অন্তত মানে ক্রমাগতভাবে বাংলাদেশে রাজনীতিবিদ বা যারা তৃণমূলের সঙ্গে মানে মানুষের সঙ্গে যাদের ওঠা বসা, এদের সঙ্গে আসলে সরকারের যোগাযোগটা অনেকটা কমে গিয়েছিল। কমে আচ্ছা। গিয়েছিল বলতে যে তাদেরকে একটা গুরুত্ব দেওয়ার কথা। আপনি একটা রাজনৈতিক সরকার, আপনার সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক নেতাকর্মী, আপনার শুভাকাঙ্ক্ষীদের মতামতকে প্রায়োরিটি দেওয়া বা তাদের সঙ্গে পরামর্শ করা, এই প্রক্রিয়াটা থেকে আমার কাছে মনে হয়েছে যে সরকার অনেক দূরে সরে গিয়েছিল। তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেকটা আমলাতন্ত্র নির্ভর, তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেকটাই গোয়েন্দা সংস্থা নির্ভর এই ধরনের ছিল। এবং এই সংস্থাগুলো তার যে এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করত মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির অনেকেই। এবং এই সরকারের সঙ্গে সখ্যতা গড়ে নানানভাবে আওয়ামী লীগ সেজে, আওয়ামী লীগের অভ্যন্তরে ঢুকে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঢুকে তারাই কিন্তু আসলে সরকারকে মানে বুঝাতে সক্ষম হয়েছে, এটা তাদের সাফল্য। এবং সরকারের, আওয়ামী লীগ সরকারের একটা বড় ব্যর্থতা যে তারা বুঝতে পারে নাই। এবং এদের সাফল্য, মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের শক্তির সাফল্য যে তারা বোঝাতে পেরেছে এবং ভুল পথে নিতে নিতে পেরেছে। তো এর ফলে কিন্তু যখনই এই দিককার কেউ কোনো নিরপেক্ষ মতামত বা বাস্তব চিত্র যখন পৌঁছানোর চেষ্টা করতো, অনেকেই এটার কারণে ভিকটিম হয়ে গেছে উল্টো। মানে দেখা গেছে যে এই ধরনের কথাবার্তা যারা বলতে চেয়েছে বা বার্তা দিতে চেয়েছে, তো তার দ্বারাই নানাভাবে আবার আক্রান্ত হয়েছে। কারণ গণমাধ্যমগুলোতে যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, চাকরি টিকে থাকা, প্রমোশন, পদায়ন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে ওরাই সিদ্ধান্ত নিত। তো এই যে একটা টোটাল সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছিল, এই সিন্ডিকেটের কারণে আমার কাছে মনে হয় যে এই যে মানে সরকার প্রধান এই বিষয়গুলোকে অত সিরিয়াসলি নেন নাই বা নিতে চান নাই, যার ফলাফল এখন আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তুষার। তো আমরা সবসময় একটা টার্ম শুনি না, যে ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা। তো বর্তমানে দেখা যায়, যদিও তোমার প্রশ্নটা উত্তর অনেকটাই তুমি দিয়েছো, বাট তারপরেও আমি জিজ্ঞেস করছি যে বর্তমানে যে দেখা যায় যে মানে যেটা আর কি আওয়ামী লীগ সময় বলা হইতো, এখন সমস্ত জায়গায় যে ইউনূসের স্তুতি গাওয়া হচ্ছে, মানে এটা একটা খুব নিম্নমানের অবস্থার থেকেও খারাপ অবস্থা। তুমি সংবাদপত্রে কাজ করছো, সাংবাদিক ছিলা, এই যে একটা সিচুয়েশন এখন চলতেছে যে উম, এই যে পরিবেশন প্লেটে করে একটা একা উপদেষ্টার স্তুতি গাইতেই হবে, তো এই এই জিনিসটাকে, এই অভিজ্ঞতাটাকে, তোমার মূল্যায়নটা কি, তুমি কি না, বলবা এটা? এইটা আসলে আপা, এটা এটা যারা করে এইটা কিন্তু টোটাল যে গণমাধ্যমের মানে খুব একটা সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে খুবই মানে ইউনিফর্মলি ঘটে বিষয়টা এমন না। মানে এইটার ক্ষেত্রে যেটা আমি দীর্ঘদিন প্রায় তো লম্বা সময় ধরে কাজ করার সুবাদে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, এটা বরাবরই ঘটতো কিছু মানুষের ব্যক্তি স্বার্থ গণমাধ্যমে এখন যারা নিয়ন্ত্রণ করছে, খোঁজ নিলে দেখবেন যে তাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি উদ্ধারের জন্যই মূলত এই ধরনের নিম্নমানের স্তুতি গাওয়াটা এবং গণমাধ্যমে এই ধরনের বাজে কন্টেন্টগুলো, মানে যে যেগুলো মানুষ পছন্দ করে না, আপনি খোঁজ নিলে দেখবেন যে এই ধরনের কন্টেন্ট, আপনি এখন তো অনলাইনের যুগ, আপনি হয়তো হুম হুম। ওইটার ব্যাকগ্রাউন্ডে ওইটার প্যানেল যাদের কাছে থাকে তারা দেখতে পায় যে এটা কয়জন পড়েছে, হয়তো 10টা মানুষও এটা পড়ে নাই, কিন্তু এইটাকে বিশাল গুরুত্ব দিয়ে আহ, উপস্থাপন করা হয়। এইটার কিন্তু কারণ থাকে, হয় মালিক পক্ষের বিশাল কোনো স্বার্থী সিদ্ধি উদ্ধার করতে হবে, তাকে যত পারো তোষামদি করো, আহ, এই যে তোষামদির চর্চা করে তার কাছ থেকে কিছু উদ্ধার করো। এবং সঙ্গে সঙ্গে থাকে হচ্ছে যে এই যে গণমাধ্যমের যারা নেতৃত্বে থাকে, আপনি হয়তো জানেন বাংলাদেশে 5 আগস্টের পরবর্তীতে মানে চর দখলের মতো করে মিডিয়া হাউসগুলো দখল হয়ে গেছে। এই মিডিয়া হুম হাউসগুলো দখল নিয়েছে কারা? এই মিডিয়া হাউসগুলো দখল নিয়েছে এই যে বিএনপির যারা সাংবাদিক, যাদের আসলে ওই অর্থে প্রফেশনাল কোনো ক্যারিয়ার ছিল না, এই ইয়াগুলোকে
সঙ্গে ব্যবহার করেছে, এই দখল করেছে জামাতের যারা সঙ্গে যুক্ত, যাদের কোনো ক্যারিয়ার ছিল না। এই ধরনের আপনি খোঁজ নিলে দেখবেন যে তাদের সাংবাদিকতা নিয়ে জ্ঞান আহ, একেবারেই খুবই নিম্ন স্তরের। এই ধরনের মানুষজনগুলো মানে পত্রিকা অফিসগুলো দখল করেছে, টিভি চ্যানেলগুলো দখল করেছে, এবং এই দখলদার নেওয়ার পরে যেহেতু তার মুনিবকে খুশি করতে হবে, তার মুনিব তাকে বসিয়েছে, ফলে সে কিন্তু এই যে এই ধরনের নিম্নমানের এই যে যে কন্টেন্টগুলোর কথা আপনি বললেন, এই ধরনের সংবাদ তারা পরিবেশন করে যাচ্ছে। তো এই চর্চাটা আসলে মানে আগের তুলনায় তো অনেকটাই বেড়েছে, কারণ আগে তো আসলে সরাসরি ভীষণভাবে। এইভাবে রাতারাতি না, আহ, না। দখলের ঘটনা ঘটে নাই। যারাই গণমাধ্যমের দায়িত্বে গেছে আপনি খোঁজ নিলে দেখবেন যে ওই সময়ে যারাই গণমাধ্যমগুলোর নেতৃত্বে ছিলেন, সম্পাদক হয়েছেন, সিইও হয়েছেন, তারা কিন্তু একটা দীর্ঘ প্রফেশনাল ক্যারিয়ারের মধ্য দিয়ে সাংবাদিকতায় পারদর্শিতা দেখিয়েই হ্যাঁ, ওই পর্যায়ে গিয়েছেন। হয়তো গিয়ে ওখানে যাওয়ার পরে কারো কারো বিচ্যুতি ঘটে থাকতে পারে, কিন্তু এই যে রাতারাতি আমি জিরো থেকে, যে মানুষটা হয়তো প্রেস ক্লাবে ফ্রি সিঙ্গারা খাওয়াটাই ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন, যেই একটা সাংবাদিক সমিতির সদস্য হওয়াটাইকে সে মনে করতো যে এইটাই হয়তো জীবনের একটা বড় অর্জন, তারা হুট করে হয়ে গেছে মানে এখন সম্পাদক। তো এই যে ধরেন যেটা বললেন আপনি, এইটা আসলে এই এই ধরনের পরিবর্তন হওয়ার কারণে, এই সার্বিক পরিস্থিতির কারণে এই কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন। বুঝতে পেরেছি, এটা একটা বিষয় জানলাম। আহ, আচ্ছা, 5ই আগস্টের আগে যারা নিয়মিত লিখে গেছে তারা অনেকে এখন আর লিখে না, আবার লেখার ধরনও বদলে গেছে। তো এরকম কেন হলো? এটা কি ভয়ের কারণে নাকি অন্য কোনো কারণ আছে? আরেকটা জিনিস, এই যে সাংবাদিকরা নিগ্রহ হচ্ছে, তো তো এই হুম, হুম, দুইটা হুম। বিষয় নিয়ে আমাকে একটু আমাদের দর্শকদের জন্য একটু কিছু বলো। আচ্ছা, এখন যেটা হয় যে এটা দুটো কারণে ঘটে। একটা হলো যে আগে যারা লিখতো, কথার কথা আপনি ধরে নেন যে কোনো একজন মুক্তিযুদ্ধের পক্ষের আহ, একটা লিখতো, তার লেখায় সেটার প্রতিফলন থাকতো, সে তার লেখনীতে মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরতো। জি। তো এখন হয়তো হতে পারে যে তার লেখা ওই গণমাধ্যমগুলো আর ছাপতে রাজি নয়। কারণ জি। আপনি জানেন যে ইতিমধ্যেই আপনি দেখতে পারবেন যে বাংলাদেশে কতগুলো গণমাধ্যম হাউসে হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ। আমি কালের কণ্ঠের অফিসে ছিলাম, কালের কণ্ঠ অফিসে ভাঙচুর হামলার ঘটনা একাধিকবার ঘটেছে। এই যে আতঙ্ক, এইটার কারণে হয়তো গণমাধ্যমে এই লেখাগুলো ছাপার সাহস পাচ্ছে না, কারণ পাচ্ছেন। এই বাংলাদেশটাকে এখন নিয়ন্ত্রণ করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, প্রকাশ্যভাবে তারা নিয়ন্ত্রণ করছে। তারা হুম। মুক্তিযুদ্ধের কথা শুনলেই ক্ষেপে যায়, তারা মুক্তিযুদ্ধের যাবতীয় চিহ্নকে মুছে দিতে চায়। অলরেডি তারা দেওয়ার চেষ্টাও করছে, মুক্তিযুদ্ধের যাবতীয় স্থাপনায় হামলা চালিয়েছে। হ্যাঁ, বাংলাদেশে সব। বোধহয় শুধুমাত্র গোপালগঞ্জ জেলা ছাড়া বাংলাদেশের কোনো জেলায় মুক্তিযুদ্ধের কোনো স্থাপনা অক্ষত নেই, কম বেশি হামলার ঘটনা সেখানে ঘটেছে। তো এই যে একটা পরিস্থিতি, সে কারণে কিন্তু এই ধরনের হতে পারে। আরেকটা হতে পারে যে যিনি আগে লিখতেন তার সেই সাহস, লেখার সাহস আহ, কমে গেছে, মানে তিনি নিজেই আসলে আতঙ্কিত, মানে তার মধ্যে ভয় ঢুকে গেছে। এটা ঘটতে পারে। সে কারণে তিনি এই মুহূর্তে আসলে প্রত্যেকের জীবনের মায়া আছে, কয়জন বা জীবনের মায়া ত্যাগ করে এই ঝুঁকি নিতে চায়, এটা একটা ঘটতে পারে। আরেকটা যেটা হয় অনেক ক্ষেত্রে, যেটা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এখন দেখছি খুব দৃষ্টিকটুভাবে চোখে পড়ে, অনেকে তার অবস্থান একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলেছেন। চেঞ্জ করে হয়তো যে ফেলছে। মানুষটা আগে বঙ্গবন্ধুর স্তুতি করে লেখা লিখতো, সে এখন ইউনূসের স্তুতি করে লেখা লিখছে। কারণ তারা তখনও স্বার্থ উদ্ধারের জন্য, তার লক্ষ্য ছিল এগুলোকে কাজে লাগিয়ে এগুলোকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার। সে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সে এখনো একই পথেই আছে। সে জানে যে কার স্তুতি গাইলে তার ব্যক্তি স্বার্থতা উদ্ধার হবে। এই কারণে হয়তো তাদের সেই পরিবর্তন হয়েছে, এবং গণমাধ্যম তো আসলে এই মুহূর্তে যেহেতু বর্তমান সরকারের পক্ষে কাজ করছে, নগ্নভাবেই কাজ করছে, সেই কারণে হয়তো তারা সেই লেখাগুলোকে ছাপছে। তো এই কারণে তাদের এই পরিবর্তনটা আপনি হয়তো দেখে থাকবেন। আর সাংবাদিকরা যে যে নিগৃহীত হচ্ছে, সাংবাদিকদের এই ব্যাপারে একটু কিছু বলবা? হ্যাঁ, সাংবাদিকরা আসলে যে পরিমাণ নিগৃহীত হচ্ছে এবং যেভাবে তাদের ঢালাও মানে এই ধরনের গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মী, এই ধরনের হামলা বাংলাদেশ কখনো দেখে নাই। একের না। পর এক গণমাধ্যম হাউসগুলোতে হামলা হবে, এটা বাংলাদেশ কখনো দেখে নাই।
এইভাবে ঢালাওভাবে শুধুমাত্র সন্দেহবশত যে আপনি একটি বিশেষ রাজনৈতিক দল বা একটি বিশেষ মতাদর্শের প্রতি আপনার সমর্থন আছে, এই কারণে ঢালাওভাবে আপনাকে চাকরিচ্যুত করা হবে, এইটি বাংলাদেশে কখনো ঘটে নাই। এই বাংলাদেশে গত 5 আগস্টের আগ পর্যন্ত অসংখ্য বিএনপির নেতাকর্মী, অসংখ্য জামাতের নেতাকর্মী খুব প্রভাবের সাথে জেলা পর্যায়ে এবং ঢাকায় সাংবাদিকতা করে গেছেন, এবং দলীয় পদ পদবি বহন করার পরেও তারা সাংবাদিকতা করে গেছেন, তাদের উপরে তাদের চাকরি যায়নি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই বাংলাদেশে এই গত 3 মাসে অসংখ্য মানুষ, ধরেন বিটিভিতে একই সার্কুলারে, আমি এখন সংখ্যাটা ভুলে গেলাম, অর্ধশতাধিক জেলা প্রতিনিধিকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, একটা সার্কুলারে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। হুম, হুম, প্রাইভেট দেখেছি। চ্যানেলগুলোতে টার্গেট করে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে পদত্যাগ করার জন্য। যারা পদত্যাগ করতে রাজি হচ্ছেন না তাদের নামে মার্ডার কেস, হত্যা চেষ্টা মামলা, ভাঙচুরের মামলা দিয়ে এলাকা ছাড়া করা হচ্ছে। যখন সে দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকছে সেই ক্ষেত্রে তখন তাকে অনুপস্থিতির অজুহাত দেখিয়ে চাকরিচ্যুত করে সেইখানে বিএনপি জামাত তাদের প্রতিনিধিদেরকে নিয়োগ দিচ্ছে। এই যে ঘটনাগুলো, এরকম অসংখ্য ঘটনা আছে, এবং এত নির্বিচারে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করা, হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের গ্রেপ্তার করা, এটি বাংলাদেশে কখনো ঘটে নাই। আপনি জানেন গতকালকেও বাংলাদেশে আহ, ফেনীতে একজন সোনাগাজী উপজেলা প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই যে ধরেন, মানে এই ধরনের গ্রেপ্তার, এবং এটি, এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তার নিয়ে সরকারের পক্ষ থেকে মানে যে ধরনের নীরবতা এবং সমর্থন দেওয়া হচ্ছে, এটি বাংলাদেশে কখনো দেখা যায় নাই। এবং হুম। আপনি আইনি প্রতিকার পাওয়ারও কোনো সুযোগ রাখা হচ্ছে না, কোনো গ্রেপ্তারকৃত সাংবাদিককে জামিন দেওয়া হচ্ছে না। তো এই যে ধরেন আপনি চারিদিক থেকে গণমাধ্যম কর্মীদেরকে একদম বেঁধে ফেলার চেষ্টা, এটি বাংলাদেশে আর কখনো ঘটে নাই। ধন্যবাদ তুষার। হ্যাঁ, আসলেও সংবাদ মাধ্যম যদি কথা বলতে না পারে, তাদের সংবাদ মানুষের কাছে পৌঁছে না দিতে পারে, তাহলে তো আর কি রইলো বাকি। যাই হোক, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আজ এটা বিজয়ের মাস। আম, তুমি খুব ছোট্ট করে সংক্ষিপ্তভাবে যদি বিজয় দিবসকে স্মরণ করে আম, বঙ্গবন্ধু 1971-এর মুক্তিযুদ্ধ এবং মহান স্বাধীনতা দিবসকে স্মরণ করে তুমি কিছু বলো আমাদের জন্য, দর্শকদের জন্য। আচ্ছা, ধন্যবাদ আপা। আসলে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের তো একটা জন্মের ইতিহাস থাকে। প্রত্যেকটা রাষ্ট্রের বাংলাদেশ এর যে জন্মের ইতিহাস, এটি কিন্তু খুবই গৌরবোজ্জ্বল ইতিহাস। মানে আমরা 9 মাস যুদ্ধ করে একটি জনযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। তো এই যে ইতিহাস, আপনি, আমরা যেন মানে এই ইতিহাসটাকে ভুলে না যাই। রাষ্ট্রের জন্মের ইতিহাসকে ভুলে গিয়ে কোনো রাষ্ট্র সভ্যতার পথে আগাতে পারবে না, এটি সম্ভব না। বাংলাদেশের যে অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্বের সঙ্গেই তার জন্মের ইতিহাস নিবিড়ভাবে গাঁথা। তো এই জায়গাটাতে আমি মনে করি এই যে এখন বিজয়ের মাস, আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, এবং আমাদের যাবতীয় দেশের জনগণের কাছে আমার দিক থেকে একটি অনুরোধ, একটি মিনতি থাকবে, যে আমরা যেন বাংলাদেশ জন্মের যারা নায়ক, বাংলাদেশ জন্মের যে ইতিহাস, আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের যে এই অর্জনকে আমরা যেন কোনোভাবেই অসম্মানিত না করি, অবমাননা না করি। যে কোনো কিছুর ঊর্ধ্বে মুক্তিযুদ্ধকে স্থান দিতে হবে, তাহলেই আমরা কেবল একটি সভ্য জাতি, কৃতজ্ঞতা সম্পন্ন জাতি, মানবিক জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ তুষার, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। নিশ্চয়ই আমরা আবার কথা বলবো আবারও কোনো সময়। ভালো থেকে ততদিন পর্যন্ত অনেক উন্নতি করো, ভালো থাকো। শুধু জি দর্শক আপা, শ্রোতা ধন্যবাদ। আর আপনার দর্শকদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।